সো এই হলো আমাদের লাস্ট ক্লাসের টপিক ছিল, এবং লাস্ট ক্লাসে আমরা আরও একটা জিনিস দেখেছিলাম, সেটা হলো আমাদের সুডোকোড। সুডোকোড সো আমরা জাস্ট সুডোকোডটা আরেকবার একটু রিভিউ করে ফেলি। সো সুডোকোড বেসিক্যালি ছিল হলো কোনো একটা প্রবলেম থেকে সলিউশন পর্যন্ত যতগুলো স্টেপস আছে সেগুলোকে আমরা বলি সলিউশন স্টেপস। আর এই সলিউশন স্টেপের মাধ্যমে কোনো একটা প্রবলেমকে রিপ্রেজেন্ট করা হলো সুডোকোড। কোনো একটা প্রবলেমকে সলিউশন স্টেপসের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হলো সুডোকোড। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে একটু রেসপন্স করেন, আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে বলতে পারেন, সমস্যা নেই। সো এই হলো আমাদের সুডোকোড। এবং তারপর আমরা জেনেছিলাম কম্পিউটার প্রোগ্রাম আসলে আমরা মানুষরা যেভাবে ক্যালকুলেট করি, যেভাবে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেখি, কম্পিউটার প্রোগ্রাম একদম একই রকমভাবে আমাদের টাস্কগুলো কমপ্লিট করে থাকে, যেগুলোকে আমরা বলি হলো সুডোকোড। সো আজকে আমরা দেখব যে ফ্লো চার্টটা কি, ফ্লো চার্টটা আসলে আমরা কেন ইউজ করি। সো আমরা যদি একটু স্লাইড থ্রিতে চলে যাই, স্লাইড থ্রির যে ফার্স্ট প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এই প্রবলেম থ্রির মধ্যে, স্লাইড থ্রির মধ্যে আমরা দেখেছিলাম একটা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এবং বাইরে থেকে 2 মিটার প্রশস্তের একটা রাস্তা আছে। এটাকে আমরা কিভাবে সুডোকোডের মাধ্যমে লিখতে পারি সেটা আমরা দেখেছিলাম এখানে। সো এটা জাস্ট খুবই ইজি, আমরা জাস্ট করে আসছি ম্যাথগুলা 8-9-এ, সেগুলো আমরা জাস্ট এখানে রিপ্রেজেন্ট করে দিয়েছি। সো কারণ মনে হয় মাইক অন আছে, হ্যাঁ ঠিক আছে। সো এবার আমরা একটু ফ্লো চার্ট শুরু করব আজকে। সো ফ্লো চার্ট ইউজ করার আগে আমরা একটু দেখি ফ্লো চার্টের প্রয়োজনটা কি। সো আমরা আজকে পর্যন্ত যেই স্টেপ বাই স্টেপ সলিউশনগুলো ইউজ করছি সেগুলো ছিল টেক্সট আকারে, সেগুলো কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছিল না। কিন্তু একটা মোর অ্যাট্রাকটিভ ওয়েতে আমরা যেই টাস্কগুলা বা যেই সলিউশন স্টেপসগুলো লিখেছিলাম সেগুলো যদি আমরা একটা মোর অ্যাট্রাকটিভ ওয়েতে লিখতে চাই, তাহলে সেটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে লিখতে পারি। মনে করেন আপনাকে আমি বললাম যে ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য প্রসেস টু মেক এ কাপ অফ টি। আপনি কি আমাকে বলতে পারেন যে 1 কাপ চা বা 1 কাপ কফি বানানোর জন্য যে কী কী প্রসেস আছে, সেগুলো স্টেপগুলো কী কী হতে পারে? সো সিম্পলি এখানে দেখেন আমি সুন্দর করে লিখে রাখছি যে স্টেপ বাই স্টেপ প্রসেস টু মেক এ কাপ অফ টি। 1 কাপ চা বা 1 কাপ কফি বানানোর জন্য আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ লেখা আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে স্টেপ বাই স্টেপ প্রসেসকে আমরা এক কথায় কী বলতাম? লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা রেসপন্স করতে হবে বুঝছেন, তাহলে তো আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা গেলে তো হবে না, হ্যাঁ রেসপন্স ভাইয়া, করতে হবে। হ্যাঁ, রেসপন্স না করলে আমি তো মোটিভেটেড ফিল করবো না, এটা তো বুঝতে হবে একটু। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ভাই স্টেপ বাই, আশেপাশে অনেক নয়, জি এই কারণে মাইকটা অফ রাখতেছি না। জি, মাইক অফ মানে রাখবেন, সমস্যা নেই। আসলে অনেক নয়েজ, তো এই জন্য সবার ডিস্টার্ব হবে। হ্যাঁ মাইক অফ রাখেন, সমস্যা নেই, বাট কোনো একটা কোশ্চেন করলে চেষ্টা করেন বলার জন্য মাইক অন করে। একটু সময়ের জন্য নয়েজ আসলে সমস্যা নেই যদি অ্যান্সার দিতে পারেন। সো আমরা কি কেউ বলতে পারবো যে স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে আমরা লাস্ট দিন কি বলে রাখতাম বা কি বলেছিলাম? সুডো সুডো প্রসেস সামথিং হ্যাঁ, সেটা। সুডোকোড স্টেপ বাই স্টেপ প্রসেস টু মেক এ কাপ অফ টি, এটাকে আমরা সিম্পলি বলতে পারি সুডোকোড টু মেক এ কাপ অফ টি। ভাইয়া স্ক্রিনশটটা অফ হয়ে গেছে ভাই। অফ হয়ে গেছে? হ্যাঁ, এখন আসছে। জি, এখন আসছে। ওকে, এই যে কফির কাপ দেখা যাচ্ছে। সো
আমরা বলেছিলাম যে সুডোকোড হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন না, বাট টেক্সট আকারে কোনো একটা স্টেপ বাই স্টেপ লেখা, যেখানে এখানে বিগিন দ্য প্রসেস, তারপরে কালেক্ট টি ব্যাগ, কাপ, কেটলি, পানি, ওয়াটার, দেন ওয়াটারটাকে বয়েল করতে হবে, কেটলিতে ঢালতে হবে, প্লেস দ্য টি ব্যাগ অ্যান্ড লিভ দ্য টি পট ফর এ মোমেন্ট, তারপরে হলো পোর ওভার দ্য টি ব্যাগ অ্যান্ড 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে কি করতে হবে, টেক আউট দ্য টি ব্যাগ অ্যান্ড স্ট্রেন লিভস, তারপরে হলো আমাদের যেই টি ব্যাগটা ছিল সেটা বের করতে হবে, আর লাস্টের স্টেপসটা কী ছিল, মিল্ক সুগার অ্যাড করতে হবে এবং স্টির মানে নাড়া দিতে হবে, এবং লাস্টে চাটা আপনি খেয়ে ফেলতে পারেন। সো এইটা হলো স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা হলো একটা টেক্সট ফরম্যাটে আছে, টেক্সট ফরম্যাটে, নট ইন অ্যান অ্যাট্রাকটিভ ওয়ে, এটা কোনো অ্যাট্রাকটিভ ওয়েতে দেওয়া নেই। কিন্তু দেখেন সেম কাজটাই যদি আমি বা সেম প্রসেসটাই যদি আমি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা ইমেজ আকারে লিখি, এখন কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে টেক্সট আকারে দেখে ওই জিনিসটা বোঝা ইজি ছিল, নাকি এইখানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা ইমেজ দেখে ফলো করাগুলো ইজি হবে? একটু বলবেন। এইখানে বেশি ভিজুয়াল দেখে দেখেন ওইখানে আমাকে পড়তে হচ্ছে যে না আমার কাপের মধ্যে একটা কি বলবো টি ব্যাগ নিতে হবে, এখানে যা সিম্পলি বোঝাচ্ছে যে না টি ব্যাগটা দিলেই হবে, দেন আমাদের পানি ঢালতে হবে, গরম পানি এখানে লেখা আছে, দেন 5 মিনিট ওয়েট করতে হবে, টি ব্যাগটা উঠিয়ে ফেলতে হবে, তারপরে লেবু রস অথবা চিনি বা সুগার অ্যাড করতে হবে, তারপরে চামচ দিয়ে নাড়িয়ে দিলে হয়ে যাবে আমাদের চা অথবা কফি, যেটাই বলি আমরা। সো দেখেন আমরা সেম কাজটাই এখানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে করছি, যেটা কিনা টেক্সট ফরম্যাটে ছিল ওটাকে আমরা টেক্সট ফরম্যাটে না রেখে একটা ইমেজ বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ফরম্যাটে নিয়ে আসছি। সো এবার একটু বলেন ওইটা থেকে এটা অনেক ইজি না বোঝা এবং লেখা বানানো অনেক ইজি না? জি ভাইয়া। হ্যাঁ, তো এটা আসলে এটা যে ইজি এটা তো আমরা বুঝতে পারলাম। এখন দেখি যে এই ইজি ফরম্যাটটাকে আমরা আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের যে ইজি ফরম্যাট এটাকে আমরা বলছি হলো ফ্লো চার্ট। এখন ফ্লো চার্ট জিনিসটা কি, ফ্লো চার্ট হলো কোনো একটা প্রবলেমের প্রবলেম থেকে শুরু করে সলিউশন পর্যন্ত যে স্টেপগুলো আছে সেগুলোকে একটা ফ্লো আকারে মানে কোনটার পরে কোনটা এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বানানো, যেটা জাস্ট একটা টেক্সট ফরম্যাট। এখানে একটা এটা দেখে কোনো প্রসেস মনে হচ্ছে, এটা জাস্ট একটা টেক্সটের মতো দেখা যাচ্ছে। আপনি এভাবে কল্পনা করতে পারেন, ধরেন যে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমার আম্মু বা আন্টিরা কী করতো, রান্নার বই থেকে কী করতো, রান্নার বই থেকে বিভিন্ন বিভিন্ন রেসিপি ট্রাই করতো, তাই না? বলেন। হ্যালো, হ্যাঁ। তো এখন বলেন, এখন কি আপনি কখনো দেখছেন আপনার বাসায় কোনো রান্নার বই আছে? দেখছেন? আছে? রান্নার বই কেউ ফলো করে? অনেক আগে ছিল। এখন কিন্তু কেউ রান্নার বই ফলো করে না। এখন কি করে বলেন তো? এখন সবাই ইউটিউবে সার্চ করে যে কোনো একটা রেসিপি কীভাবে রান্না করতে হয়। কি সবাই আমার সাথে একমত না? সো আমরা জি ভাইয়া। আগে আমরা ফলো করতাম হলো কোনটা, আগে ফলো করতাম হলো আমাদের টেকনোলজি ছিল না, আমরা জাস্ট সিম্পলি রান্নার বই, যেটা আমাদের একমাত্র সলিউশন ছিল রেসিপি শেখার, সেটা আমরা ইউজ করে নতুন নতুন রেসিপি শিখতাম। বা ধরেন আপনি ঢাকায় নতুন আসছেন, আপনি কি এখন কোনো একটা রান্না শেখার জন্য যদি প্রয়োজন হয় আপনি কি একটা বই কিনে নেবেন রান্নার বই, নাকি সিম্পলি আম্মুকে ভিডিও কল দিবেন অথবা ইউটিউবে সার্চ করবেন যে কোনো একটা রান্না কীভাবে করতে হয়? ভিডিও কল দিবেন অথবা সিম্পলি বলা যায় যে আপনি ইউটিউবে সার্চ করবেন। সো দেখেন ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা সবসময় অ্যাট্রাকটিভ এবং ইজি টু অ্যাক্সেস এবং ইজি টু ফলো, সহজেই ফলো করা যায়। এই জন্য আমরা আসলে ফ্লো চার্ট ইউজ করি। আমাদের যে সুডো কোডটা ছিল স্টেপ বাই স্টেপ সলিউশন, ওটা জাস্ট আমরা বোঝার জন্য ইউজ করি, বাট ওটা আসলে আমরা বাস্তবিক অর্থে কখনো ইউজ করি না। বাট স্টিল যেহেতু আপনাদের সামনে সিটি বা ক্লাস টেস্ট হবে, তো ওইটা আসলে দিয়ে দিতে পারে ক্লাস টেস্টের মধ্যে সুডো কোডটা, যে কোনো একটা প্রবলেমের স্টেপসগুলো কি, সলিউশন স্টেপসগুলো লেখেন, তারপরে ওইটা দিয়ে ফ্লো চার্ট ডিজাইন করেন বা ফ্লো চার্ট আর্ট করেন। সো ফ্লো চার্টটা কি সেটা তো আমরা জানলাম যে এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কোনো একটা প্রবলেম থেকে শুরু করে সলিউশন পর্যন্ত। তো এটা আসলে ড্র কীভাবে করতে হয়, সো ড্র কীভাবে করতে হয় সেটা জানার আগে চলো আমরা দেখি ফ্লো চার্ট দেখতে কেমন হয়। দেখেন এটা হলো একদম সিম্পল একটা ফ্লো চার্ট হলো এরকম দেখতে। এটা একটা চার্ট যেটা একটা ইন্ডিকেট
করে বোঝাবে যে এইটা হলো প্রসেস, তারপর আরেকটা প্রসেস, এটা আরেকটা প্রসেস, এবং লাস্টলি আমাদের প্রিন্ট বা রেজাল্ট ক্যালকুলেট করার যে প্রসেসটা সেটা। সো এখানে দেখেন সিম্পলি দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু টেক্সট ফরম্যাটে নাই, এটা হলো একটার পর একটা যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। এখানে জাস্ট ছোট একটা প্রবলেম আমরা দিয়ে দিছি, এই জন্য খুব ইজি ওয়েতে আমরা বুঝতে পারতেছি। বাট যখন আমাদের প্রবলেমের আকারটা অনেক বড় হবে তখন দেখবেন টেক্সট ফরম্যাটে ওটা ডিল করা অনেক বেশি কমপ্লেক্স, তখন আমাদের সুন্দর ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো আমরা আসলে একটু শুরু করি যে ফ্লোচার্টের উপরে আমরা দেখেছিলাম, মাত্রই দেখলাম যে এক একটা শেপ এক এক রকম। দেখেন এখানে আমরা স্টার্ট এবং ইন্ড করেছি, সেই দুটার জন্য আমরা একটু কি বল ওভাল টাইপ, মানে উপবৃত্তাকার নট সার্কেল, উপবৃত্তাকার শেপ ইউজ করছি। এবং ইন্ডের ক্ষেত্রে আমরা সেম, এখানে ধরেন যে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা কি ইউজ করছি, সামান্তরিক বা প্যারালেলোগ্রাম ইউজ করছি। এবং ক্যালকুলেশন যে প্রসেসটা আছে সেটার জন্য আমরা আয়তকার বা একটা কি বলা যায়, হ্যাঁ আয়তকার ক্ষেত্র ইউজ করছি। সো আমরা একটু দেখি যে কোনটা কিভাবে ইউজ করতে হয় বা কোনটা কী কাজে ইউজ করতে হয় সেটা একটু দেখি। সো অ্যাট ফার্স্ট ওভাল বা দেখেছি যে কী বলা যায় উপবৃত্তাকারটা আমরা কোথায় বা কখন ইউজ করি। ওভাল রিপ্রেজেন্টস দ্য স্টার্ট অর এন্ড অফ এ প্রসেস। ওভাল যে শেপটা আছে এটা আমরা কখন ইউজ করি, এটা হলো কোনো একটা প্রসেস বা কোনো একটা প্রবলেমের স্টার্ট এবং এন্ড। আপনি একটা জিনিস মনে রাখবেন, এতদিন তো আমাদের স্টার্ট বা এন্ড করতে হয়নি, বাট আমরা যখন ফ্লো চার্ট আঁকবো বা ফ্লো চার্ট ড্র করবো অবশ্যই আমাদের স্টার্ট অথবা এন্ড থাকতেই হবে, স্টার্ট এবং এন্ড থাকতেই হবে। সো কোনো একটা প্রোগ্রামকে আমরা স্টার্ট করব, তারপরে আমাদের যে স্টেপসগুলো আছে সেগুলো আমরা শেষ করব এবং লাস্টলি আমরা এন্ড করে দেব। সো স্টার্ট এবং এন্ডের জন্য আমরা ওভাল শেপ ইউজ করি। নেক্সট যদি আমরা যাই রেক্টেঙ্গেল, সো রেক্টেঙ্গেল অর্থ কি আয়তক্ষেত্র আমরা কিসের জন্য ইউজ করি, প্রসেস, অপারেশন, ক্যালকুলেশন। একটা কথা মনে রাখবেন, জাস্ট ক্যালকুলেশন, যত ধরনের ক্যালকুলেশন আছে, যেমন ধরেন যে আমি যদি দুইটা নাম্বার যোগ করতে বলি তাহলে দুইটা নাম্বারের যে যোগফলটা বের হবে সেটার যে ক্যালকুলেশন যে স্টেপটা আছে সেটা হলো কি বলা যায়, এটা রেক্ট্যাঙ্গেল ইউজ করে আমরা রিপ্রেজেন্ট করব। ইন দ্য সেম ওয়ে যদি আমরা ইনপুট এবং আউটপুট নিতে চাই, ধরেন যে দুইটা নাম্বার আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, দুইটা নাম্বার যোগ করতে হলে আমাদের সর্বপ্রথমে দুইটা নাম্বার ইনপুট নিতে হবে বা দুইটা নাম্বার ইউজার থেকে নিতে হবে। আর কথা বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া বুঝে। হ্যাঁ, তো একটু বলবেন যে আমি যখন আর কি ইউজার থেকে দুইটা ডেটা ইনপুট নিব, ইনপুটের জন্য এবং যখন একটা রেজাল্ট কাউন্ট করা হয়ে যাবে বা ক্যালকুলেট করা হয়ে যাবে তখন সেটা প্রিন্ট করব, তখন আমরা এই যে সামান্তরিক যেটা আছে সেটা ইউজ করব। এখানে লেখা আছে দেখেন, ইউজড ফর ইনপুট অর আউটপুট অপারেশন। ইনপুট এবং আউটপুট অপারেশনের যে ডেটাগুলো আছে সেগুলোর জন্য আমরা প্যারালেলোগ্রাম বা একটা সামান্তরিক ইউজ করে থাকি। নেক্সট যেটা আছে সেটা হলো কি বলা যায়, একটা ডায়মন্ড শেপ। সো এটা একটা প্যারালেলোগ্রামের মতোই বাট উপরে নিচে, আপসাইড ডাউন। সো এখানে আর কি ডায়মন্ড শেপ দিয়ে আমরা কি বোঝাই সেটা হলো একটা ডিসিশন মেকিং। ধরেন যে আপনাকে দুইটা নাম্বার যদি আমি ক্যালকুলেট করে কি বলে সামেশন ভ্যালু বা যোগফল করতে বলি, তখন জাস্ট আপনি সিম্পলি দুইটা নাম্বার যোগ করে আমাকে অ্যান্সার বলে দিতে পারবেন। বাট যদি আমি আপনাকে দুইটা নাম্বার এমন দিই যে 5 এবং 7 এর মধ্যে কোনটা বড়, কেউ কি আমাকে বলতে পারবেন যে 5 এবং 7 এর মধ্যে কোনটা বড়? সেটার জন্য কি আমরা কোনো যোগ বিয়োগ করব নাকি কোনো ডিসিশন মেক করতে হবে? এটা কিন্তু কোনো একটা রেজাল্ট বের হবে না। আমি কিন্তু জানি যে 5 এবং 7 দুইটা নাম্বার আমি দিচ্ছি, আমাকে অ্যান্সারটা এইটা দিতে হবে যে কোনটা বড় এবং কোনটা ছোট। আমাকে কিন্তু কোনো অ্যান্সার এরকম দিতে হবে না যে দুইটা যোগফল এত বিয়োগফল এত, এরকম কিন্তু দিতে হবে না। আমাকে একটা ডিসাইড করার পরে কোনটা বড় কোনটা ছোট সেটা বলতে হবে। সো এই ধরনের যে ডিসিশনের প্রসেসগুলো আছে সেগুলো আসলে আমরা পাই একটা ডায়মন্ড শেপের মাধ্যমে। কোনো একটা ডিসিশন মেকিং যখন হবে আমাদের প্রোগ্রামের মধ্যে, তখন সেটা আমরা রিপ্রেজেন্ট করবো একটা ডায়মন্ড শেপ দিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া।
জি ভাইয়া। দেন অ্যারো। অ্যারো আসলে খুব একটু সুন্দর করে এখানে দিছি, আমাদের এত সুন্দর করে অ্যারো দিতে হবে না আমরা যখন লিখব। জাস্ট অ্যারো হলো একটা ফ্লো বোঝাতে, ধরেন যে আমি প্রথমে ইনপুট নিয়েছি, দেন ইনপুট নেওয়ার পরে একটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনের পরে একটা ডিসাইড বা ডিসিশন মেক করছি, তারপরে আমি সেটা ইন করে দিয়েছি। সো প্রত্যেকটা কি বলে বক্স বা প্রত্যেকটা শেপের মাঝখানে যে একটা অ্যারো দিয়ে আমরা বোঝাবো যে এই শেপটার পরে এখানে গেছে প্রোগ্রামটা, তারপরে ইনপুটে গেছে, তারপরে আউটপুটে গেছে, এই যে একটা ফ্লো বোঝাতে বা একটার পর আরেকটা যে সুন্দর রিপ্রেজেন্টেশন আছে সেটা বোঝাতে আমরা সিম্পলি ইউজ করি অ্যারো। ওকে, সো এই হলো আমাদের বেসিক শেপ। আমাদের কয়টা বলবো, 5টার মতো শেপ আছে। একটা হলো ওভাল, একটা হলো রেক্ট্যাঙ্গেল, একটা হলো প্যারালোগ্রাম বা সামান্তরিক শেপ, একটা হলো ডায়মন্ড শেপ, আর একটা হলো এল। সো দেখেন এই যে মোস্টলি আমাদের একটা ফ্লোচার্ট যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার পরে আমাদের ফ্লোচার্টটা অলমোস্ট এরকম দেখা যাবে। একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে, এবং একটা ক্যালকুলেশন, একটা ডিসিশন, বা একটার সাথে একটা মাল্টিপলও থাকতে পারে। সো প্রত্যেকটা প্রবলেমের জন্য এগুলো আসলে ডিফারেন্ট হয়। কোনো প্রবলেমে 2টা ডিসিশন লাগতে পারে, কোনোটায় একটা নাও লাগতে পারে। সো এগুলো ডিফারেন্ট হয়। সো চলেন আমরা এবার একটু দেখি একটা প্রবলেম থেকে আমরা কীভাবে একটা ফ্লো চার্ট ডিজাইন করতে পারি, বা একটা ফ্লো চার্ট আর্ট করতে পারি। সো এখানে একটু আমাকে কেউ বলবেন যেখানে কি বলা হয়েছে? একজন কেউ বলবেন কি বলা হয়েছে এখানে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সো আমরা লাস্ট ক্লাসে তো দেখেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সলিউশন স্টেপ বা সুডোকোড যেটাকে আমরা বলি, সেগুলো কি কি দেখেছিলাম না? লাস্ট ক্লাসের কেউ আছেন এখানে? হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, তো এটা বানালে তো সেইটা, জি জি অবশ্যই, হ্যাঁ সেইটা একটু মনে করার চেষ্টা করে একটু বলেন তো। এবার যদি আমরা একটা ফ্লো চার্ট ডিজাইন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে একটু রাফলি বলেন। একদম অ্যাকাউন্ট হয়ে যাবে এরকম না, বাট যা ঠিক মনে করেন বলতে পারেন। হ্যালো, শুরু করতে হবে, তারপর হচ্ছে ইনপুট দিতে হবে, তারপরে তারপরে প্রসেস হবে, যেটা গুণ হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে হয়। তারপর একসাথে বের হবে, তারপর এন্ড। সো এখানে দেখেন তো রাফলি যদি আমরা বলি এটা কি এমনি আসবে কিনা, যে প্রথমে আমরা জানি প্রথমে স্টার্ট এবং লাস্টে ইন্ড, এটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য সেম, এবং অবশ্যই স্টার্ট এবং ইন্ড দিতে হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে। সো এখানে স্টার্ট এবং এন্ড যে প্রসেসটা আছে সেটা আমরা দিয়ে দেবো। সো স্টার্ট আমরা শুরু করব স্টার্ট, তারপরে কি করতে হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো ইনপুট নিতে হবে। ইনপুট লেন্থ অ্যান্ড ব্রেথ, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা আছে সেটা আমাদের প্রথমে ইনপুট নিতে হবে। সো আমরা দেখেন এখানে দেখে আসছি যে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা কোন শেপটা ইউজ করি, সামান্তরিক শেপ বা প্যারালেলোগ্রাম। তো আমরা দেখেন স্টার্ট করার পরে আমরা ইনপুট এবং ইনপুট নিতে হবে কি লেন্থ এবং ব্রেথ। যখন ইনপুট নিতে হবে তখন আমরা এই যে প্যারালেলোগ্রামটা ইউজ করছি, এখানে শেপটা কিন্তু প্যারালেলোগ্রাম। সেমভাবে যখন আমাদের ক্যালকুলেট করা হয়ে গেছে, তারপরে যখন আমরা প্রিন্ট করা মানে কি আউটপুট বের করে দেওয়া না, এটা কি বুঝেন? হ্যালো, হ্যাঁ, প্রিন্ট করা মানে কিন্তু আউটপুট বের করে দেওয়া। সো প্রিন্ট করা বলতে আমরা নেক্সট টাইমে আমরা প্রিন্ট যখন বলবো সেটা বলতে আমরা আসলে বোঝাইতে চাবো যে আউটপুট বের করে দেওয়া অথবা আউটপুট শো করা। সো দেখেন ইনপুট এবং আউটপুটের জন্য আমরা আসলে সামান্তরিক শেপ ইউজ করছি। ইন দ্য সেম ওয়ে আমরা যখন আবার ক্যালকুলেশন, এখন দেখেন এরিয়া ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ, এখানে একটা ক্যালকুলেশন হয়েছে না? এখানে কি কোনো ইনপুট বা আউটপুটের কিছু আছে একটু বলবেন আমাকে? এখানে কোনো ইনপুট নেই, আউটপুটও নেই, এন্ড জাস্ট ক্যালকুলেশন আছে, হ্যাঁ, প্রসেসিং অথবা ক্যালকুলেশন। সো প্রসেস অথবা ক্যালকুলেশন যদি হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। সো এই দেখেন সোফার যা বলছি, কার কি কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন।
দেখেন আমাদের মিড পর্যন্ত ফ্লো চার্ট যেটা আছে, ফ্লো চার্টেরই অনেক আপগ্রেডেড ভার্সন আছে, সেগুলো নিয়েই আমাদের মিড পর্যন্ত থাকবে। বা কোনো ফ্যাকাল্টি যদি চায়, যেহেতু ল্যাব তাদের ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা আছে কোনো অন্য টপিক ঢুকানো, সো কেউ চাইলে ইফেলসে পড়াই ফেলতে পারে বা সুইচ কেসে পড়াই ফেলতে পারে, বাট মোস্টলি আপনাদের মিড পর্যন্ত ফ্লো চার্টই পড়ানো হবে। সো ফ্লো চার্ট আসলে দেখে মনে হচ্ছে কত ইজি, তাই না? বাট আমরা যখন ফ্লো চার্টের অ্যাডভান্স প্রবলেমে যাব, তখন আমরা দেখব যে আপনাদের ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন না এটিএম মেশিন আছে, বা আমরা তো এটিএম মেশিন তো আমরা সবাই চিনি, দেখেছেন না এটিএম মেশিন? এটিএম মেশিনের মধ্যে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, মানি উইথড্র করা, দেন মানি, আবার অনেক এটিএম মেশিন এরকম আছে, আপনারা জানেন কিনা আমি বলি, যে এটিএম মেশিনে জাস্ট টাকা তোলাও যায় না, টাকা জমাও দেওয়া যায়। এটা কি জানেন? জি। হ্যাঁ, তো ওই এটিএম মেশিনগুলো আসলে কীভাবে ডিজাইন করতে হয়, বা ওই এটিএম মেশিনটার পেছনে যে লজিকটা আছে, আই মিন কোডিং লজিক, সেই লজিকগুলো আমরা দেখব। আপনাকে এই জিনিসগুলো শেখানোর পরে যখন আমি বলবো আমাকে একটি এটিএম মেশিন ডিজাইন করে দেন, আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কী কী কাজ হবে, কিভাবে হবে, সেটা সুন্দর করে আপনি আমাকে বলে দিতে পারবেন। আমাদের আরও আরও অলমোস্ট 2 অথবা 3টা ক্লাস পরেই আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। সো দেখেন আমরা কত ইজি প্রবলেম দিয়ে শুরু করছি, এবং যখন আমরা এটিএম মেশিনের প্রবলেম সলভ করবো তখন সেটা অনেক অ্যাডভান্স প্রবলেম না। তো আমরা খুব স্লো যাচ্ছি, যেন আমরা ওই প্রবলেম পর্যন্ত যখন যাব সবগুলো খুব সুন্দর করে বুঝে সামনে যেতে পারি। সো এইটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। সো এই কী বলে, হ্যাঁ, এই স্লাইডটার মধ্যে আর পড়ার মতো কিছুই নেই। এটা আপনাদেরকে আমি সেকেন্ড ক্লাসের যে রেকর্ডিং থাকবে সেই রেকর্ডিংয়ে প্রোভাইড করে দেবো। চলেন আমরা এবার একটু 4th স্লাইডে চলে যাই। হ্যাঁ, সো 4th স্লাইডে দেখেন আমরা কি দেখেছিলাম। এখানে লেখা আছে, ক্যান ইউ রিমেম্বার হাউ উই রিপ্রেজেন্টেড এ প্রবলেম ইউজিং ফ্লো চার্ট ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্লাস? আপনি কি এটা মনে করতে পারেন যে কীভাবে আমরা ফ্লো চার্ট দিয়ে কোনো একটা প্রবলেমের সলিউশন করেছি? এখন ওইটা যেহেতু পারি, সেটা হলো, এখন যদি আমি বলি ফাইন্ড দ্য সাম অফ 2 নাম্বারস, দেখেন একই কাজ না? একটা এরিয়া ক্যালকুলেট করা বা 2টা নাম্বারের যোগফল বের করা একই কাজ না? একইভাবে হয় না? সব কিছু কি সেমই হবে না? একটু বলেন তো। হ্যাঁ, সবকিছু সেম হবে। ইনপুট আর প্রসেসিং সবকিছু একই থাকবে। স্টার্ট করতে হবে, একটা যোগ হবে, একটা গুণ হবে। হ্যাঁ, দেখেন সোফার আমাদের একই কাজ, কিন্তু আমাদের প্রথমে স্টার্ট করতে হবে, তারপরে আমাদের ইনপুট নিতে হবে, তারপরে আমরা জাস্ট সিম্পলি কী করব, ক্যালকুলেট করব। ক্যালকুলেটের জন্য আমরা একটা আয়তক্ষেত্র নিতে হবে, ওর মধ্যে আমি সামটা ক্যালকুলেট করব, তারপরে আমরা সেটা প্রিন্ট করব বা আউটপুট বের করে দেবো, লাস্টলি আমরা ইন্ট করে দেবো। দেখেন এখানে তাই লেখা আছে। এখানে প্রথমে আমি সুডো কোডটা বা সলিউশন স্টেপসগুলো দিয়ে দিছি, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এখন আর রিপিট করছি না। তারপরে যে ফ্লো চার্টটা আছে, দেখুন সুন্দর করে আমি ফ্লো চার্টটা এখানে দিয়ে দিচ্ছি। আশা করি এখানে আরও কোনো সমস্যা নেই, সমস্যা থাকারও কথা না। এইবার একটু বলেন যে আপনাকে তো আমি 2টা নাম্বার দিয়ে বলছি যে হ্যাঁ ঠিক আছে, 2টা নাম্বার 17 আর একটা হলো 19, 2টা নাম্বার যোগ করে যোগফল যেটা হবে সেটা আমাকে বলেন। আপনি 17 এবং 19 শুনে খুব সুন্দর করে আপনি আপনার ক্যালকুলেটর বের করে, বা আপনি হয়তো খাতা কলমে করছেন, করে লিখে ফেলবেন অ্যান্সারটা কত হবে। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন, আপনাকে আমি যখন বলবো আচ্ছা ভাইয়া আমি 2টা নাম্বার না, আপনাকে আমি 10টা নাম্বার দেবো, আপনাকে আমি 10টা নাম্বার দেবো, আপনি যোগ করে যে যোগফলটা হবে সেই অ্যান্সারটা আমাকে বলবেন। তো আপনারা কেউ কি বলতে পারবেন যে 10টা নাম্বার যখন আমি আপনাকে বলবো সেটা আপনি আসলে কিভাবে আমাকে ক্যালকুলেট করে দিবেন? ভাইয়া লুপের সাহায্যে, হ্যাঁ, লুপ দিয়ে ব্যবহার করে লুপ। হ্যাঁ, লুপের কনসেপ্ট না, যেই কনসেপ্টগুলো আমরা জানি অলরেডি সেগুলো ইউজ করি। লুপ আমাদের অনেক পরের টপিক, লুপে আমরা পরে আসবো। আপনি আমাকে সিম্পলি বলেন যে আপনাকে হ্যাঁ 10টা নাম্বার ইনপুট নিয়ে তারপরে আমরা যোগ করে তারপরে আমরা প্রিন্ট দেব। হ্যাঁ ঠিক আছে, ইনপুট নিব 10টা নাম্বার। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনাকে আমি যদি বলি আচ্ছা 10টা বাদ দেন, ধরেন আপনাকে 50 বা 100টা নাম্বার দিলাম, আমি কম্পিউটার প্রোগ্রামের কথা বাদ দেন, আপনাকে আমি সামনাসামনি দিলাম যে আচ্ছা এই নেন আপনার 100টা নাম্বার, বা এই নাও তো তোমার 100টা নাম্বার, তুমি এখন আমাকে বলো যে এটার অ্যান্সার কত হবে। এখন তুমি আমাকে বলো বা আপনি আমাকে বলেন যে আপনি আসলে এটা কীভাবে করবেন।
আপনি কি 10টা নাম্বার বা 50টা বা 100টা নাম্বার মাথায় রেখে মনে রেখে সেভ করে দেন আমাকে অ্যান্সারটা দিতে পারবেন, নাকি আপনাকে কোথাও আগে নোট ডাউন করতে হবে যে নাম্বারগুলো কী ছিল? নোট করতে হবে। আপনাকে আমি বলে দিলাম যে এই যে নেন 100টা নাম্বার আপনাকে আমি বলতেছি, আপনি আমাকে আগামীকাল এটার অ্যান্সার দিবেন। বললাম আপনাকে, সাপোজ ধরেন যে এই যে নেন আপনার 100টা নাম্বার আপনাকে আমি দিচ্ছি, আপনি আমাকে আগামীকাল এটার অ্যান্সার দিবেন যে যোগফলটা কত হয়। তো আপনি একটু আমাকে বলেন, আপনি যদি সেটা স্টোর না করেন তাহলে আপনি যখন প্রথম নাম্বারটা শুনবেন, দ্বিতীয় নাম্বারটা শুনবেন, তৃতীয় নাম্বারটা শুনবেন, তৃতীয় নম্বরে গেলে আপনি প্রথম নাম্বার ভুলে যাবেন, আবার চতুর্থ নম্বরে গেলে আপনি দ্বিতীয় নাম্বার ভুলে যাবেন। এইভাবে আপনার আলটিমেটলি লাস্টে 2 থেকে 3টা নাম্বারই মনে থাকবে, 100টা নাম্বারের মধ্যে 95 থেকে 98টা কিন্তু হারিয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আপনাকে সর্বপ্রথমে কী করতে হবে, সিম্পলি আপনাকে একটা নোটের মধ্যে ধরেন আপনি আপনার খাতার মধ্যে খাতা কলম নিয়ে বা আপনার ফোনের নোট ইউজ করে আপনি নাম্বারগুলো সুন্দর করে আগে লিখে রাখলেন যে কোন কোন নাম্বার আসলে আমি আপনাকে বলছি, আপনি নাম্বারগুলো সুন্দর করে লিখে রাখেন। নাম্বার লেখা শেষ, তারপর আপনাকে আমি যোগ করতে বলি অথবা বিয়োগ করতে বলি, সেগুলো তো আপনি এখন করতেই পারবেন। এখন যেহেতু আপনার নাম্বারগুলো আপনার কাছে অলরেডি লেখা হয়ে গেছে, এখন কি কোনো নাম্বার হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না। নেই কিন্তু। সো আমরা যখন 2-1টা নাম্বার নিয়ে ডিল করি তখন কিন্তু কম্পিউটার প্রোগ্রামকে সেটা একদম সেভ না করলেও চলে। বাট আমরা যখন অনেকগুলো নাম্বার নিয়ে মাল্টিপল অপারেশন করি, একবার যোগ করি, একবার বিয়োগ করি, একবার গুণ, একবার ভাগ করি, তখন কিন্তু কম্পিউটারকে সেটা, এবং ইন দ্য সেম ওয়ে আমাদেরও মানুষেরও সেটা সর্বপ্রথমে কোথাও সেটা নোট করতে বা সেটা কোথাও স্টোর করতে হয়, তারপরে আমরা সেগুলো ক্যালকুলেট করতে পারি। এই সিম্পল লজিক বা সিম্পল আইডিয়াটা কি বুঝছেন? জি ভাই। সো দেখেন, আমরা তো আসলে যখন আমরা ইন দ্য রিয়েল লাইফ আমরা এগুলো কাজ করি, তখন আমরা চাইলে পেন অ্যান্ড পেপারের মধ্যে লিখে রাখতে পারি বা আমাদের ফোনের নোটের মধ্যে লিখে রাখতে পারি, কিন্তু কম্পিউটারে তো আর পেন আর পেপার নেই। কম্পিউটার আসলে কীভাবে এটা মনে রাখে, বা আমরা যখন প্রোগ্রাম করব তখন সেটা আমরা কীভাবে মনে রাখব? সো দেখেন, আমরা জাস্ট সিম্পল একটা ভ্যারিয়েবল ইউজ করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে এক একটা নাম্বারকে আমরা ডিফাইন করে দিতে পারি বা বলে স্টোর করে রাখতে পারি। এবার একটু বলি যে ডিক্লেয়ার এবং ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা চলেন আমরা একটু জেনে নেই ভ্যারিয়েবল কী। সো ভ্যারিয়েবলকে এভাবে কল্পনা করেন, ধরেন যে আপনাকে আমি বললাম যে গিভ মি গ্লাস অফ ওয়াটার। কেউ কি আমাকে বলতে পারবেন যে আপনার স্টেপগুলো কী হবে 1 গ্লাস পানি আমাকে দেওয়ার জন্য? প্রথমে একটি গ্লাস নেবো, তারপর গ্লাসটিতে পানি নিব, তারপর পানিটা নিয়ে পানি শুদ্ধ গ্লাসটা নিয়ে তারপর আপনাকে দিব। হ্যাঁ, সিম্পল, একদম কারেক্ট, একদম পারফেক্ট অ্যান্সার। এবার আপনি আমাকে একটু বলেন যে আপনি যদি গ্লাসটা না নিতেন, সিম্পলি জাস্ট পানিটা ঢেলে দিতেন, তাহলে কি হতো? ধরেন আপনি কোনো গ্লাস নেননি, আপনি জাস্ট সিম্পলি আপনার জগ বা জার থেকে পানিটা ঢেলে দিচ্ছেন, আবার আমাকে বলছেন ভাই ঠিক আছে আপনি এখন খেয়ে ফেলেন। তাহলে পানিগুলো পড়ে পানি তো নিচে পড়ে যাবে। পানি নিচে পড়ে যেত, পড়ে যেত। পানি ইউজেবল থাকতো না। ওই পানিটা আসলে যে আমি যে আপনাকে বলছিলাম আমাকে 1 গ্লাস পানি দেন আমি খাবো, আমি কিন্তু ওই পানিটা খেতে পারতাম না বা ইউজ করতে পারতাম না। ইন দ্য সেম ওয়ে দেখেন, সেম কনসেপ্ট, আমরা যখন একটা ইনপুট দিই কম্পিউটারকে, কম্পিউটার যদি ওইটাকে স্টোর না করে পরবর্তীতে কিন্তু সে সেটা আর ইউজ করতে পারবে না। আমরা জাস্ট ইনপুট দিতে পারবো, আমরা ঢেলে দিতে পারবো পানির মতো, কিন্তু সেটা কিন্তু হারিয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন আমার কথা? জি। তো ভ্যারিয়েবল গ্লাসটা এখানে কী করছে সেটা একটু বলি। গ্লাসটা কিন্তু একটা টেম্পোরারি স্টোরেজ। আপনি জগ থেকে বা জার থেকে বা ফিল্টার থেকে পানিটা আমাকে নিছেন গ্লাসের মধ্যে, আমাকে এনে দিচ্ছেন, দেন আমি গ্লাসটা ধরে খেয়ে ফেলছি পানি। তো একটা টেম্পোরারি বা খুব একটা অল্প মোমেন্টের জন্য পানিটা কী ছিল, গ্লাসের মধ্যে ছিল, বাট স্টিল গ্লাসটা না থাকলে আমরা কখনোই পানিটা এনে খেতে পারতাম না। ইন দ্য সেম ওয়ে দেখেন ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হলো এক টেম্পোরারি স্টোরেজ, যেটা আসলে কম্পিউটারের মধ্যে কম্পিউটার প্রোগ্রামের মধ্যে কোনো একটা ডেটা স্টোর করে। এটা অ্যালাউ করে কম্পিউটারকে যে এই ডেটাটা এই ভ্যারিয়েবল ইউজ করে যে আমি স্টোর করলাম, সেটা আমি পরবর্তীতে যে কোনো ক্যালকুলেশনের জন্য আমি ইউজ করতে পারবো। ধরেন আমি 2টা নাম্বার কম্পিউটারকে দিয়েছি, ও জাস্ট সিম্পলি 2টা নাম্বারের যোগফল আমাকে বের করে দিয়ে দিয়েছে।
বাট সিম্পলি আমি যদি পরবর্তীতে ওকে বলি আচ্ছা এখন আমাকে বিয়োগফল দাও, গুণফল দাও, ভাগফল দাও, ও কিন্তু আর পারবে না, কারণ ও একবার শুনছে যে এটা যোগ করতে হবে, ও যোগ করছে এবং হারিয়ে ফেলছে। আপনি যদি আবার সেম ওই দুইটা নাম্বার ইনপুট দেন, তারপরেই কেবলমাত্র বিয়োগ, গুণ বা ভাগ করতে পারবে, ও কিন্তু কখনোই একসাথে সবগুলো করতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। তো ভ্যারিয়েবলকে আমরা এমনি বলতে পারি, ভ্যারিয়েবল হলো একটা কন্টেইনার বা একটা গ্লাস বা একটা পাত্র, যেটার মধ্যে আমরা কোনো একটা ডেটাকে কম্পিউটারের প্রোগ্রামিং সময় স্টোর করতে পারি, যেন আমরা পরবর্তীতে সেটা ইউজ করতে পারি। ভ্যারিয়েবলের একদম ইজি কনসেপ্ট ইন দ্য ইজি ওয়ার্ডস আপনার কি বুঝতে পারছেন ভ্যারিয়েবলকে এবং কেন ইউজ করি? জি ভাইয়া। হ্যাঁ, একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, কারণ আপনার লাইফের অর্ধেক টাইম চলে যাবে ভ্যারিয়েবল লিখতে এবং ভ্যারিয়েবলের ইউজ করতে, ভ্যারিয়েবল ইউজ করতে। সো সব কিছুই আসলে ভ্যারিয়েবল। আপনি যখন প্রোগ্রাম লেখা শুরু করবো আমরা, তখন দেখবো সবই ভ্যারিয়েবল। সো এখানে দেখেন সিম্পলি আমি লিখে রাখছি, ইউ নিড টু টেক দ্য গ্লাস অ্যাট ফার্স্ট, দেন ইউ উইল টেক দ্য ওয়াটার ইন ইট। প্রথমে আপনি গ্লাসটা নেবেন, তারপরে আপনি পানি ঢালবেন। আপনি আগে পানি ঢালে পরে গ্লাস ঢালে কিন্তু আলটিমেটলি কোনো কাজই হলো না। তো ইন দ্য সেম ওয়ে আপনার একটা ভ্যারিয়েবল নিতে হবে, তারপরে ইনপুট নিতে হবে। প্রথমে ইনপুট নিয়ে তারপরে ভ্যারিয়েবল নিলে কিন্তু সেই ভ্যারিয়েবল বা সেই কন্টেনারের মধ্যে ওই যে ডাটাটা আমি ইনপুট নিচ্ছি সেটা কিন্তু আর কখনোই স্টোর হবে না। আশা করি বুঝতে পারছেন। সো আমরা আসলে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা তো আর গ্লাস নিতে পারি না, আমাদের কী নিতে হয়, ভ্যারিয়েবল নিতে হয়। সো আমাদের আসলে কয়টা গ্লাস লাগবে, যেমন আমরা এক গ্লাস পানি নিতে চাইলে একটা গ্লাস লাগবে। আমি যদি এখন 2 গ্লাস বা 5 গ্লাস বলি, এখন আমাকে 5টা গ্লাস নিয়ে 5টা গ্লাসে পানি দিতে হবে। তো কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা এটারে বলি ডিক্লেয়ারিং ভ্যারিয়েবল, যে আমাদের আসলে কয়টা ভ্যারিয়েবল নিতে হবে সেটা ডিক্লেয়ার করে দেওয়া, সেটা কম্পিউটারকে বলে দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি ধরেন সাপোজ আমি 10টা নাম্বারের জন্য সামেশন বা যোগফল বের করব, এখন আমি 10টা ভ্যারিয়েবল ইউজ করতে হবে আমাকে, সেই ভ্যারিয়েবলগুলো আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই হলো তোমার 10টা ভ্যারিয়েবল বা 10টা গ্লাস বা 10টা কন্টেইনার। তুমি যখন একটা ইনপুট পাবা ইউজার থেকে, তুমি সিম্পলি ওইটা তোমার কন্টেইনারের মধ্যে সেভ করে রাখবা। সেকেন্ডটা পাবা সেকেন্ড কন্টেইনার, থার্ডটা থার্ড কন্টেইনার, এইভাবে 10টা কন্টেইনারের মধ্যে সেভ করে ফেলবা। এই যে প্রসেসটা আসলে 10টা ভ্যারিয়েবল নেওয়া, কম্পিউটার ভাষায় এটাকে আমরা বলি ডিক্লেয়ারিং ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল ডিক্লারেশন বা ভ্যারিয়েবল ডিক্লেয়ারিং কি, এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ। এখন আরেকটা কথা বলি, যেটা হলো আমরা দেখেছিলাম যে 10টা নাম্বার আমাকে যোগ করতে হলে আমাকে প্রথমে 10টা নাম্বার সেভ করতে হবে। এখন আপনারা এটা একটু বলেন, ধরেন একটা সেম এক্সাম্পলটাই দিই। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি 10টা নাম্বার সেভ করে 10টা নাম্বার যোগ করে আমাকে রিপ্লাই করবেন বা অ্যান্সারটা আমাকে দিয়ে দিবেন। আপনি সিম্পলি সুন্দর করে 10টা নাম্বার লিখে নিয়ে গেলেন। এখন আপনি আর কি বললেন, মনে রাখার ট্রাই করলেন না, কারণ আপনি জানেন মনে রাখার চেষ্টা করলে সেটা মনে থাকবে না। আপনি 10টা নাম্বার বা 100টা নাম্বার নিয়ে গেলেন আমার থেকে, লিখে খাতায় লিখে নিয়ে গেলেন। ধরেন আপনি বাসায় যাওয়ার পরে ওই ক্যালকুলেশনটা করলেন যে 100টা নাম্বার যোগ করার পরে অ্যান্সারটা কত আসছে, সেটা আপনি যোগ করলেন। এখন আপনি আমাকে বলেন যে যোগ করার পরে আপনার প্রথম স্টেপটা কি হবে? আপনি কি ওখানে লিখে রাখবেন নাকি মনে রাখবেন? লিখে রাখবেন। কারণ আপনি জানেন যে হ্যাঁ আমার কাছে সবগুলো নাম্বার আছে, আমি যোগও করছি, বাট এইটাই এনাফ না, যোগ করাটা এনাফ না, আমাকে রেজাল্টটাও স্টোর করতে হবে। আমি যেইভাবে অন্য অন্য নাম্বারগুলো মনে রাখার স্বার্থে লিখে রেখেছিলাম, ইন দ্য সেম ওয়ে আমাকে অ্যান্সারটাও লিখে রাখতে হবে। যখন আমি অ্যান্সারটা ক্যালকুলেট করে পাবো, আমি সিম্পলি জাস্ট অ্যান্সারটা লিখে রাখবো। নেক্সট দিন আপনি যখন আমার কাছে আসবেন, আমি আপনাকে বলবো যে আচ্ছা আমাকে বলেন অ্যান্সারটা কত। আপনি কি আমাকে ওই যে ক্যালকুলেশনটা সেটা আবার রিপিট করবেন, নাকি সিম্পলি আমাকে বলে দেবেন হ্যাঁ এই যে ভাই আমি লাস্ট ক্লাসে বা লাস্ট দিন আমি এই ক্যালকুলেশনটা করেছিলাম, এইটা হলো ওইটার অ্যান্সার। আপনি আমাকে বলেন ক্যালকুলেশন কি আপনি আবার করবেন নাকি জাস্ট সিম্পলি আমাকে অ্যান্সারটা বলে দেবেন? সো দেখেন কম্পিউটার প্রোগ্রাম একদম একইভাবে কাজ করে। কম্পিউটার যখন একটা ক্যালকুলেশন করে ফেলে, ওইটাকে আমরা একটা রেজাল্ট আকারে অন্য একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে ফেলি। তার পরবর্তীতে কী করতে হয় বলেন তো, যত জায়গায় বা যতবার আমরা ওই রেজাল্টটা ইউজ করব,
কম্পিউটার কিন্তু কখনোই ওই ক্যালকুলেশনটা আর বারবার করবে না। ও অলরেডি জানে যে হ্যাঁ আমি একবার ক্যালকুলেশন করে রাখছি, আমি খাতায় লিখে ফেলছি যে এটার অ্যান্সার এত, আমার ক্যালকুলেশন ঠিক আছে, তার মানে এই ক্যালকুলেশনটা আমার কোনোদিন আর করতে হবে না। এই নাম্বারগুলো যোগফল বের করার জন্য আপনারা জীবনে কোনোদিন আবার ক্যালকুলেশন করার দরকার আছে যদি আপনি জানেন আপনার অ্যান্সারটা ঠিক আছে? না। সো বুঝতে পারছেন যে ডিক্লেয়ার শুধু ভ্যারিয়েবল করলেই হবে না, আমাদের যে অ্যান্সারটা আসবে বা একটা রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা স্টোর করার প্রয়োজনীয়তাটা কি সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। সো দেখেন এবার আপনাকে আমি একটু বলি, ধরেন যে একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে বলি, তাহলে আপনি আমাকে একটু বলবেন যে এগুলার স্টেপগুলো কি, আর এগুলা আসলে কি বলা যায় একটা ফলো চার্টের মাধ্যমে কিভাবে লিখবেন? ইউজিং দ্য কনসেপ্ট অফ ভ্যারিয়েবল, আপনি ভ্যারিয়েবলের কনসেপ্ট এখন ইউজ করবেন। ভুল হলে সমস্যা নেই, যতটুকু বুঝছেন ট্রাই করেন, ভুল হলে তো আমি বলে দিবই, কেউ জাস্ট বলেন আমাকে। ফার্স্টে স্টার্ট করব, দেন ডিক্লেয়ার করব, মানে ভেরিয়েবল ডিক্লেয়ারটা করব, হ্যাঁ তারপরে ইনপুট, ইনপুট, যে হ্যাঁ সাবমিশন দিব। সাবমিশন দিবেন, ঠিক আছে, এন্ড করবেন। সো আমাকে একটু বলতে পারবেন আপনি এখানে কয়টা ভ্যারিয়েবল নেবেন? এখানে তিনটা ভেরিয়েবল নিব। কি কি তিনটা ভ্যারিয়েবল আমাকে একটু বলেন তো। উচ্চতা, ভূমি, হ্যাঁ আর হচ্ছে মানে সাবমিশন এরিয়া। এরিয়াটা। সো দেখেন এখানে আমরা জাস্ট যে দুটা জিনিস ইনপুট নিতে হবে সেই দুটা জিনিস আমরা ইনপুট নিব, এবং আমাদের যে রেজাল্টটা বের হবে যেটা একটা নতুন নাম্বার, এটা একটু মনে রাখবেন যে রেজাল্টটা বের হলে সেটা কিন্তু একটা নতুন নাম্বার। সেই নতুন নাম্বারটা আমরা স্টোর করার জন্য একটা এরিয়া, যে এরিয়াটা বের হবে সেটা স্টোর করার জন্য আমাদের একটা নতুন ভ্যারিয়েবল লাগবে। সেটা কিন্তু আমরা চাইলে হাইটের মধ্যে লিখে দিতে পারবো না, সেটা কিন্তু আমরা চাইলে আমাদের মানে কি বলে বেস বা ভূমি ওটার মধ্যে আমরা লিখে দিতে পারবো না, আমাদের একটা নতুন ভ্যারিয়েবল নিতে হবে। এই জন্য আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে মোট তিনটা ভ্যারিয়েবল লাগবে। সো এবার একটু দেখি আমরা যে এটা সুডো কোডটা ইউজিং ভ্যারিয়েবল কনসেপ্ট কেমন হয়। দেখেন প্রথম স্টেপ এখানে বলা আছে ডিক্লেয়ার 3 ভ্যারিয়েবলস, তিনটা ভ্যারিয়েবল আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে, তারপরে ইনপুট নিতে হবে, ইনপুট বেস, ভূমিটা ইনপুট নিতে হবে, ইনপুট হাইট উচ্চতা যেটা আছে সেটা ইনপুট নিতে হবে, ক্যালকুলেট দ্য এরিয়া, আমাদের যে এরিয়াটা আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং ফাইনালি শো দ্য আউটপুট, মানে আমাদের এরিয়াটা প্রিন্ট করতে হবে। সো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যখন প্রবলেম শুরু করব সবার প্রথমে আমাদের ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আমাকে আগে গ্লাসটা নিতে হবে, দেন আপনি আমাকে পানি ঢালেন, জুস ঢালেন, সেভেন আপ, কোকাকোলা যা ইচ্ছা ঢালতে পারেন, বাট স্টিল আপনাকে আগে গ্লাসটা নিতে হবে। আপনি যদি আগে ঢেলে দেন পরে গ্লাস নেন, তারপরে কি হবে, ওই গ্লাসের মধ্যে কি আর কখনোই পানি স্টোর করা যাবে বা স্টোর হবে লজিক্যালি? না। তো এটা অবশ্যই মনে রাখবেন। হ্যালো, অফলাইন কেন দেখে? হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। আচ্ছা আমাকে একটা জি, জি। মেসেজ দিল মাত্রই যে আপনি অফলাইন। সো হোয়াটএভার, এটা একটু মনে রাখবেন যে স্টার্ট করার সাথে সাথে, প্রোগ্রাম স্টার্ট করার সাথে সাথে সর্বপ্রথম আমাদের অবশ্যই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করতে হবে, তারপরে আমরা ইনপুট লিখবো বা ইনপুট নিব, যেন আমরা ওই ইনপুটটাকে আমরা যে কন্টেনারগুলো বা যে ভ্যারিয়েবলগুলো ডিফাইন করছি অলরেডি বা ডিক্লেয়ার করছি ওইটার মধ্যে নিয়ে রাখতে পারি। সো দেখেন প্রথমে আমরা তিনটা ভ্যারিয়েবল নিছি, তারপরে আমরা ইনপুট দ্য বেস, ইনপুট দ্য হাইট, তারপরে আমরা সিম্পলি ক্যালকুলেট করছি, এবং লাস্টে আমরা এরিয়াটা আউটপুট বের করে দিছি। এই যে দেখেন ইউজিং দ্য কনসেপ্ট অফ ভ্যারিয়েবল বা ডিক্লেয়ারিং ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের কনসেপ্টটা ইউজ করে ফলোচার্টটা আসলে এইরকম হয় বা এরকম দেখতে হয়। দেখেন তো আমি যে প্রসেসটা বলছি সেটা কি বুঝতে পারছেন কিনা। অ্যান্ড আরেকটা লাইন যেখানে এখানে বলবো আমি, সেটা হলো দেখেন মিল আছে কোথায়, এইখানে স্টার্ট এবং এন্ড দুইটাই ওভাল শেপ, স্টার্ট এবং এন্ড ওভাল শেপ, এটা তো ভুলে যাওয়ার কোনো কথাই নাই। ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট দুইটাই হলো প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের শেপ, এবং প্রসেস অথবা ডিক্লারেশন। আচ্ছা বলেন ডিক্লারেশন একটা প্রসেস না?
ডিক্লারেশনে কি কোনো ইনপুট হচ্ছে বা কোনো আউটপুট হচ্ছে? ডিক্লারেশন একটা প্রসেস, না, ইনপুট আউটপুট হচ্ছে না, এটা ওকে। এটা একটা প্রসেস, এটা একটা ক্যালকুলেশন ঠিক বলা যায় না, ক্যালকুলেশন হচ্ছে না, বাট স্টিল এখানে একটা প্রসেস। এই প্রসেসটার মাধ্যমে আমরা 3টা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সো এই যে প্রসেস বা ক্যালকুলেশন, দেখেন এরিয়া ক্যালকুলেশন হচ্ছে, এখানে প্রসেসের মধ্যে 3টা ভ্যারিয়েবল ইনপুট বা 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি অ্যাকচুয়ালি। সো এইগুলো আসলে আয়তক্ষেত্র, ইনপুট আউটপুট, সামান্তরিক, স্টার্ট, ইন্ট, একটা ওভাল শেপ বা সেমি সার্কুলার। তো এই হলো আমাদের ভ্যারিয়েবল কনসেপ্ট ইউজ করে আমাদের ফ্লো চার্ট। ইন দ্য সেম ওয়ে দেখেন একদম সেম, কোনো ডিফারেন্স নাই। আমরা দুইটা নাম্বারের যোগফল বের করতে চাইলে আমাদের সিম্পলি এইটাই করতে হবে, ইনপুট নিতে হবে, দেন সাম ক্যালকুলেশন করতে হবে, আউটপুট নিতে হবে, এবং সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, দেখেন এখানেও কিন্তু নাম্বার দুইটা, নাম্বার 1, নাম্বার 2, এবং আমাদের যে নাম্বারের যোগফলটা হবে সেটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। এখানেও 3টা ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করতে হবে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। সো দেখেন এই যে এখানে আরও এক্সাম্পল দিয়ে আছে, এগুলো আপনারা বাসায় দেখে ফেলবেন, এগুলো আমি আর রিপিট করছি না কারণ এগুলো বলার মতো কিছুই নেই, একই জিনিস দেখে ফেলবেন। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সব তো একই। সো এবারে আমরা একটা নতুন জিনিস শিখি, সেটা হলো ডিসিশন। আমরা কি মনে করতে পারি যে আমরা স্লাইড 3 যখন দেখতেছিলাম তখন আমরা বলেছিলাম একটা ডায়মন্ড শেপ আছে, ডায়মন্ড শেপটা আমরা ইউজ করি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে? এটা কি মনে হচ্ছে? আচ্ছা চলেন আমরা এই সিম্পল প্রবলেমটা একটু দেখি, দেন আমরা ডিসিশন মেকিং এর যে প্রবলেম আছে সেগুলো। ডিসিশন মেকিংকে আমরা বলতে পারি কন্ডিশনাল প্রবলেম। আমরা কি কেউ কি জানি যে ইফ এলস বলে একটা জিনিস আছে যেগুলো আমরা সামনেই শিখবো? ইফ এলস, হ্যাঁ, ইফ এলস যেটা আছে ওটা হলো কে বলে, ওটা মানে ইফ এলস আছে, দেন টার্নারি অপারেশন আছে, দেন সুইচ কেস আছে, এগুলোকে বলে হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। একটা কন্ডিশন ফুলফিল করলে একটা অ্যান্সার দেবে, আর কন্ডিশনটা যদি রং হয় তাহলে অন্য একটা অ্যান্সার দেবে। সো এটা একটা ডিসিশন মেকিং। তো ইফ এলস একটা ডিসিশন মেকিং। সো এটা হলো কোডের পার্টটা হলো ইফ এলস, আর এটা হলো আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অথবা আমাদের ফ্লো চার্টের পার্ট হলো ডিসিশন মেকিং। তো চলেন আমরা এই প্রবলেমটা সলিউশন করি, দেন আমরা ডিসিশন মেকিংয়ের প্রবলেম দেখব। লেটস কনসিডার ওয়ান লাস্ট প্রবলেম ফর টুডে। ফাইন্ড দ্য এভারেজ অফ 3 নাম্বারস। 3টা নাম্বারের এভারেজ বের করতে হলে আমরা কেউ কি বলতে পারবো একজন যে 3টা নাম্বারের এভারেজ আসলে বের করতে চাইলে আমাদের স্টেপগুলো কি কি হবে? 3টা প্রথমে নাম্বার আমরা দিব। আচ্ছা একজন করে বলি, হ্যাঁ একজন করে একটু বলি। দুজনেই সাইলেন্ট হয়ে গেলেন। প্রথমে আমরা নাম্বারটাকে ডিক্লারেশন দিব, দেন আমরা হ্যাঁ, নাম্বারটা step থেকে শুরু করেন। মানে ভেরিয়েবলের ভিতরে নাম্বারটা আমরা যে 3টা নাম্বারটা দিব, নেওয়ার পর আমরা 3টা নাম্বার আমরা যোগ করব। হ্যাঁ। এই যোগ করার পর যোগফল যেটা আসবে, ওই যোগফলটা সরি আমরা প্রথমে 4টা ভেরিয়েবল নিব। 4টা, একটা 3টা থাকবে 3টা নাম্বারের জন্য, আর একটা থাকবে আমাদের যে সলিউশনটা হবে সলিউশনের জন্য, আর আরেকটা থাকবে যেটা আমরা আমাদের যে সরি আমাদের যে এটা আসবে, গড়টা আসবে ওটার জন্য। আর হ্যাঁ। তারপর আমরা 3টা নাম্বারের জন্য থাকবে 3টা ভেরিয়েবল, ওই 3টা যোগ করার পরে যে যোগফলটা হবে ওটা থাকবে একটা ভেরিয়েবলে যাবে। আর তারপর যে ভেরিয়েবলটা বের হয়েছে ওইটা আবার আমরা ওটা থেকে গড় বের করে আমরা ওইটা যাবে আরেকটা ভেরিয়েবলে, দেন আমরা ওটা প্রিন্ট দিব, দেন আমাদের শেষ হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যেটা বলছেন অলমোস্ট ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আরেকজন একটু বলতেছিলেন, সেও চাইলে বলতে পারেন, একটু শুনতে চাই। জি বলেন। হ্যাঁ, আমি তো অনেক সিম্পলি বলতাম যে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব, গড় করে দিব, তাইলে যেটা হ্যাঁ, এটা হলো বেসিক আইডিয়া। এটা হলো আমরা জানি যে এই প্রবলেমের সলিউশনটা, যেমন ওই যে আমরা 7-8 থাকতে একটা প্রবলেম সলিউশনটা যে দেখেছিলাম, ওইটা আমরা জানি যে এটা এভাবে সলভ করতে হবে। বাট আপনাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কি বলতে পারবেন যে প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে? আপনি কি একটু বলার চেষ্টা করবেন? পারফেক্ট হইতে হবে না বা ঠিক হইতে হবে না, বাট আপনি চেষ্টা করেন। আচ্ছা, প্রথমে 3টা নাম্বারের ইনপুট নিতে হবে, তারপর হ্যাঁ প্রথম থেকে বলেন, একদম প্রথমে স্টার্ট করতে হবে। 3টা নাম্বারের যোগ
স্টার্ট থেকে বল। প্রথমে স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে ইনপুট গুলো নিতে হবে। Declare বাদ দিছেন। নাম্বার সেই তিনটা। তিনটা নাম্বারটা আগে হ্যাঁ, ডিক্লেয়ার ডিক্লেয়ার করতে হবে তিনটা নাম্বার, যে এটার আমরা হচ্ছে বের করব, এভারেজ বের করব। তারপর এটা হচ্ছে প্রসেসিং করতে হবে, হচ্ছে তিনটা যোগ করে তারপরে আরেকটা ঘরে যে ওইটা হচ্ছে তিনটার গড় বের করতে হবে, তারপরে অ্যানসার প্রিন্ট করতে হবে, তারপরে ইন হবে। হ্যাঁ অলমোস্ট ঠিক আছে, দুজনে যা বলছেন অলমোস্ট আইডিয়াটা ঠিক আছে, বাট আমি একটু রিফাইন করে বলি। দেখেন এখানে সলিউশন স্টেপ যদি আমরা বলি, সলিউশন স্টেপটা কি? ডিক্লেয়ার 5 ভ্যারিয়েবলস। আচ্ছা কয়টা ভ্যারিয়েবল লাগবে সেটা আমরা পরে আসতেছি। ধরেন ডিক্লেয়ার ভ্যারিয়েবলস, আপাতত আমাদের কয়টা ভ্যারিয়েবল ইউজ করতে হবে প্রথম ক্ষেত্রে? যেহেতু তিনটা নাম্বার, ধরেন আমরা 5 না বলে তিনটাই বলতেছি, ডিক্লেয়ার 3 ভ্যারিয়েবলস। তো আমাদের সর্বপ্রথমে তিনটা ইনপুটের জন্য তিনটা ভ্যারিয়েবল নিতে হবে। তিনটা ভ্যারিয়েবল আমরা নেওয়া শেষ, তারপর আমরা তিনটা নাম্বার ইনপুট দিচ্ছি। তিনটা নাম্বার ইনপুট দেওয়া শেষ, তিনটা ভ্যারিয়েবলের মধ্যে তিনটা ইনপুট দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের কি করতে হবে? অ্যাড 3 নাম্বারস, তিনটা নাম্বার যোগ করতে হবে আগে, তিনটা নাম্বার যোগ করতে হবে। এখন আপনি আমাকে বলেন তিনটা নাম্বার যে আমি যোগ করব, এই যোগফলটা আমি কোথায় রাখবো? এই যে যোগফলটা আছে সেটা কি আমি কোনো একটা নাম্বারের মধ্যে রাখতে পারবো, নাকি নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে? নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটার মধ্যে আমি এই যে তিনটে নাম্বারের শুধু যোগফল হবে। ধরেন আপনাকে আমি বললাম যে এই ভ্যারিয়েবলের যোগফল বা এই নাম্বারগুলোর যোগফলের জন্য আমি সাম একটা ভ্যারিয়েবল, যেটার মধ্যে আমি তিনটার যোগফল ইউজ করব, মানে যোগফলগুলো স্টোর করব। তো এখানে দেখেন তিনটা ভ্যারিয়েবল থেকে আমরা বুঝলাম যে তিনটাই হবে না, আরও একটা লাগবে, তার মানে 4টা ভ্যারিয়েবল লাগবে। তারপরে দেখেন যে আমরা জানি, হ্যাঁ ঠিক আছে, এবার ডিভাইড দ্য সাম। যদি সাম একটা এমন ভ্যারিয়েবল হয় যেটার মধ্যে আমরা ওই তিনটা নাম্বারের যোগফল রাখছি, তাহলে এইবার আমাদের চতুর্থ স্টেপটা হবে ওই সামটাকে, যেহেতু তিনটা নাম্বারের অ্যাভারেজ, তাহলে ওই 3 দিয়ে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। আর এখন দেখেন যে ডিভাইড করার পরেও তো একটা রেজাল্ট বের হবে, যেটাকে আমরা বলতেছি এভারেজ। তো এই এভারেজটা আসলে যেটা বের হবে সেটা কি আমি চাইলে সামের মধ্যে রেখে দিতে পারবো, নাকি নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটা এভারেজ নামে, যেটার মধ্যে আমি এভারেজ আসলে তো আলটিমেটলি আমাদের ভ্যারিয়েবল মোট কয়টা লাগতেছে? মোট কয়টা ভ্যারিয়েবল লাগতেছে একটু বলবেন? 5টা। হ্যাঁ 5টা, কারণ তিনটা নাম্বারের জন্য 3টা, ইনিশিয়ালি যোগ করে যোগফল রাখার জন্য একটা, আর একদম লাস্টলি ডিভাইড করার পরে 3 দিয়ে যে এভারেজটা বের হবে ওই এভারেজের জন্য একটা, আর লাস্টলি ওই এভারেজটা আমি প্রিন্ট করে দেবো, যে এটা হলো আমাদের আউটপুট। সোফার কোনো কনফিউশন আছে? না। এখন দেখেন এই যে সুন্দর করে আমরা ফলো চার্ট লিখে ফেলছি, এটা যে ফলো চার্ট ফর দ্য এভারেজ অফ 3 নাম্বার, তিনটা নাম্বারের এভারেজ বের করার জন্য যে ফলো চার্ট, সেটা আমরা সিম্পলি এখানে নিয়ে আসছি। সো দেখেন এখানে স্টার্ট করেছি, সবাই জানি স্টার্ট করতে হবে। দেন ডিক্লেয়ার 5 ভ্যারিয়েবলস। 5 ভ্যারিয়েবলসগুলো কী কী? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তারপরে আচ্ছা কেউ আমাকে বলতে পারবেন, এটা এক্সপ্লেনেশন করতে পারবেন? আমি না বলে আপনারা কেউ বলেন, যেহেতু সব বুঝেই গেছে। এটা একবার রিপিট করবেন? হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে যে জিনিসটা আমি এখানে দেখাচ্ছি এটা আপনারা একটু দেখে আমাকে এক্সপ্লেনেশন করবেন। আচ্ছা সেটা হলো অনেকে আছেন, অনেকে কথাই বলতে পারছেন না। আচ্ছা আমি একটু ধরে ধরে কথা বলাই। আদিবা হোসেন আছেন? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ আপনি একটু বলতে পারবেন এখানে যে কি আছে বা কি বোঝাচ্ছি আমরা? ভাই এখানে প্রথমে স্টার্ট, এরপর হচ্ছে এখানে 3টা নাম্বার ডিক্লেয়ার করব, হ্যাঁ আর একটা এভারেজের একটা ভেরিয়েবল থাকবে, হ্যাঁ এরপর হচ্ছে 3টা নাম্বার ইনপুট দিব। হ্যাঁ সামের জন্য একটা লাগবে, নিচের গুলো সামের জন্য এরপরে যেটা হচ্ছে লাগবে ওগুলো সেটা যোগ বলে গেছি। করব 3টা নাম্বার, হ্যাঁ যোগ করবেন। এরপরে ওই 3টা নাম্বারের নিচের ঘরে গিয়ে এভারেজ করব 3 দিয়ে ভাগ করে, এরপরে এভারেজটা প্রিন্ট করব, এরপর এন্ড। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে কি আছে? অর্পণ চক্রবর্তী আছেন?
জি ভাইয়া। আপনি কি এটা বলতে পারবেন যে আসলে আমরা কোন কাজের জন্য কোন ঘরগুলো ইউজ করছি, আই মিন কোন শেপ ইউজ করছি এবং কেন ইউজ করছি, এটা জাস্ট শর্টে বলে ফেলতে পারবেন? ওভাল শেপটা ইউজ করা হয় স্টার্ট এবং এন্ড এর জন্য। তারপর হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য রেক্ট্যাঙ্গেল শেপ ভ্যারিয়েবল, এবং হচ্ছে গিয়ে প্রসেস করার জন্য রেক্ট্যাঙ্গেল শেপ। দেন হচ্ছে গিয়ে ইনপুটের জন্য হচ্ছে গিয়ে এটা কি শেপ জানে বলে সামান্তরিক শেপ বলতে পারেন আপনি, প্যারালেলোগ্রাম, এটা কঠিন নাম, মনে রাখতে হবে না। হ্যাঁ, দেন জি ভাই সবগুলো তো বললাম। যে এই যে সাম এবং এভারেজ, যেহেতু দুইটাই ক্যালকুলেশন বা প্রসেস, এই দুইটার জন্য কিন্তু আমাদের সেম শেপ। জি ঠিক আছে, একদম ঠিক আছে, থ্যাংক ইউ। জি 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 থ্যাংক ইউ। সো আমরা জাস্ট দেখে ফেললাম আমাদের সিম্পলি কীভাবে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে হয় একটা ফ্লো চার্ট ইউজ করে। সো দেখেন আমাদের মোটামুটি স্লাইড 4-এরও সব প্রবলেম শেষ। সো আমরা একটু দেখি যে স্লাইড 4, স্লাইড 5, ওকে স্লাইড 5টা আজকে পড়বো না, বাট আমরা একটু শুরু করব যে স্লাইড 5 আমরা কী কী দেখবো সেটা একটু দেখি। এবার একটু নতুন প্রবলেমে আসি, একটু জটিল প্রবলেম। জটিল বলতে খুব কঠিন না, ভয় দেখাচ্ছি না, বাট স্টিল আপনাদের বলছি যে ফাইন্ড এ গিভেন নাম্বার ইজ অড অর ইভেন। কোনো একটা নাম্বারকে জোড় নাকি বিজোড়। ইভেন এবং অড হলো বিজোড় এবং জোড়, এটা কি বুঝতে পারছেন? অড মানে হলো বিজোড়, ইভেন মানে হলো জোড়। কোনো একটা নাম্বার কি জোড় নাকি বিজোড়, এটা আমরা কিভাবে বের করি, এটা কি কারো জানা আছে? হ্যাঁ, দুই দ্বারা আমরা- ভাগ করে দেন ইয়েস এরকম একটা দিতে হবে। কোনো একটা নাম্বারকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 0 হয়, সরি ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেটা হলো ইভেন বা জোড় সংখ্যা। ধরুন একটা নাম্বার 7, 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকে কেউ বলবেন? হ্যালো, এক। ভাগশেষ থাকে 1। তো ভাগশেষটা যেহেতু 1 আছে বা 1 আছে, এই জন্য আমরা 7কে কি বলি, বিজোড় সংখ্যা বা অড নাম্বার। ইন দ্য সেম ওয়ে আরেকটা নাম্বার ধরেন যে 8, সো 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কিন্তু থাকে কত, 0। কোনো ভাগশেষ থাকে, 0 থাকে না? জি ভাইয়া। তো ভাগশেষ থাকে 0। তো যখন ভাগশেষটা 0 থাকবে, তখন কিন্তু তাকে আমরা বলতে পারবো ইভেন নাম্বার, বা এটা একটা ইভেন নাম্বার। সো দেখেন সিম্পলি এটা আমরা ইভেন এবং অডের যে কন্ডিশন সেটা আমরা বললাম। এখন এখানে একটু মজার জিনিস আছে, সেটা হলো ইভেন এবং অড, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে ইভেন এবং অড নাম্বার কি কি সেটা তো আমরা জানি। এখন রিমাইন্ডার কি? আমরা যে ভাগশেষ বলি না, ভাগশেষটাই কিন্তু রিমাইন্ডার, এটা ইংলিশে বলে রিমাইন্ডার। এখানে সুন্দর করে লিখে রাখছি যে ইফ দ্য রিমাইন্ডার অফ এ নাম্বার ইজ 0। রিমাইন্ডার বলতে কিন্তু বোঝাচ্ছে যে 2 দ্বারা ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে, এখানে কিন্তু 2 দ্বারা ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে সেটা যদি 0 হয় তাহলে ইভেন, আর যদি 2 দ্বারা ভাগ করার পরে যে রিমাইন্ডার বা ভাগশেষটা আছে সেটা যদি 1 হয় তাহলে সেটা অড বা বিজোড় সংখ্যা। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না। সো দেখেন সিম্পলি আমরা বুঝে গেলাম যে আসলে রিমাইন্ডার কি, রিমাইন্ডার কিভাবে কাজ করে। এবং দেখেন এখানে কি বলা হয়েছে, নাও লেট মি নো হোয়াট ইজ রিমাইন্ডার, দেন হাউ টু ক্যালকুলেট রিমাইন্ডার। কীভাবে রিমাইন্ডার ক্যালকুলেট করতে হয় সেটা তো আমরা জানলাম, যে কোনো একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ করলে, এই ক্ষেত্রে জোড় বিজোড়ের যে প্রবলেমটা আছে এই ক্ষেত্রে তো আমরা জাস্ট 2 ইউজ করতেছি, বাট সব ক্ষেত্রে রিমাইন্ডার বের করতে কি 2 ইউজ করা হয়, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। ধরেন যে আমি একটা বললাম যে একটা নাম্বার হলো 7 আর একটা নাম্বার হলো 5, তো এই ক্ষেত্রে 5 দিয়ে 7কে ভাগ করার পরে রিমাইন্ডার কত বলেন তো? 2 ভাইয়া। 2, সিম্পলি 2। কারণ কোন একটা নাম্বারকে আরেকটা নাম্বারকে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে সেটা রিমাইন্ডার, সেটাকে আমরা রিমাইন্ডার বলতেছি। সো আনইভেন ডিভিশন হলো নিঃশেষী বিভাজ্য। আমরা এই কথাটা শুনে আসছি না যে 5 দিয়ে 5কে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হয়, বা 5কে 10 দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষী বিভাজ্য হয়। যদি নিঃশেষী বিভাজ্য না হয় তাহলে যে নাম্বারটা এক্সট্রা থাকে সেটাই রিমাইন্ডার। এটা আপনারা খুব ভালো মতোই জানেন, এটা রিপিট করছি না।
সো সলিউশন স্টেপসের মধ্যে দেখেন এই প্রবলেমটা যেটা হলো কোনো একটা নাম্বার ইভেন না কি ওয়ার্ড, সেটা আমরা কীভাবে লিখতে পারি। এই যে সলিউশন স্টেপগুলো আছে এগুলো একটু দেখেন, বুঝেন কি না, তারপরে আমি বলবো। আপনারা একটু দেখতে থাকেন, তারপরে আমি বলবো। আচ্ছা বলি, 1 মিনিট একটু দেখবেন, তারপরে আমি এক্সপ্লেন করব। আপনারা নিজেরা একটু ট্রাই করেন। আচ্ছা, আশা করি আপনাদের দেখা হয়ে গেছে। সো কেউ কি আমাকে একটু এক্সপ্লেন করে বলতে পারবেন যে এটা কি হয়েছে বা কি বোঝানো হয়েছে এখানে? দেখেন, এটা আমাদের শেষ টপিক। আজকে আমাদের আর কিছু দেখবো না, এটাই দেখবো। এইটারই যত অ্যাডভান্স প্রবলেম আছে সামনে আমরা একটা একটা করে একটু অ্যাডভান্স প্রবলেমের দিকে যাব। দেন আমাদের লাস্ট প্রবলেমটা হলো একটা কমপ্লিট কি বলে ওটাকে, উইথড্র মেশিন বা কি বলে এটিএম মেশিন ডিজাইন করা, ওই পর্যন্ত আমরা যাব। সো দেখেন, এই প্রবলেমটা কেউ যদি এক্সপ্লেন করতে চান করতে পারেন, ভালো হবে, আপনারও ভালো হবে, আমরা বুঝবো, আমাদেরও ভালো। একটু বলবেন কেউ? আমি একবার ট্রাই করি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই ট্রাই করুন। প্রথমে আমরা একটা প্রশ্ন ভাই, এখানে কি আমরা দুইটা নাম্বার নিতেছি না জাস্ট একটা নাম্বারই করতেছি? একটা নাম্বার। আমরা তো এখানে এই প্রবলেমটা কি দুইটা নাম্বার নিতে হবে, একটা নাম্বার কি জোড় নাকি বিজোড় সেটা বের করতে হলে কয়টা নাম্বার ইনপুট নিতে হবে? একটা নাম্বার, সরি একটা নাম্বার। হ্যাঁ, সরি বলার কিছু নাই, আমরা শিখতেছি। নাম্বারকে হ্যাঁ বলেন। আমরা প্রথমে আমরা শুরু করব, দেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ওই ভেরিয়েবলটাতে আমরা একটা নাম্বার ইনপুট নেব, দেন ওই নাম্বারটা আমরা মানে আমরা প্রসেসিং এ আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা করব, যেটা আমরা কোনো রিমাইন্ডার পাই না। যদি রিমাইন্ডার 0 থাকে তাহলে ওইটা আমরা নিচে আমরা কোশ্চেন ডায়মন্ড শেপে আমরা কোশ্চেন করব যে এটা কি বাক্সেস থাকে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে আমরা ওইটাতে আমরা তাহলে আমরা এটা বাক্সে যদি থাকে তাহলে আমরা এটা অড নাম্বার হিসেবে ঘোষণা দেবো, আর যদি বাক্সে 0 হয় তাহলে আমরা এটা ইভেন নাম্বার হিসেবে প্রিন্ট দেব, দেন এটা ইনপুট করব। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আবার একটু আমরা ইসে দেখি, এবার একটু ফ্লো চার্টটা দেখি। দেখেন তো এখানে ফ্লো চার্টটা বুঝতে পারছেন কিনা। এখানে কিন্তু একটা নতুন জিনিস আছে যেটা আমাদের আগের প্রবলেমে ছিল না। এখানে ডিসাইড ইটস ইভেন অর নট। এখানে আমরা যে একটু আগে বলছিলাম যে আমরা একটা ডিসাইডিং ফ্যাক্টর নিয়ে আসছি, একটা কি বলে ওটাকে ডায়মন্ড শেপ নিয়ে আসছি। সো দেখেন এখানে কিন্তু ওই যে ডায়মন্ড শেপটার বিষয়টা সেটা এখানে আছে। সো এখানে দেখে একটু আপনারা একটু দেখে নেন, দেন আমি এক্সপ্লেন করতেছি। যে স্টার্ট হচ্ছে, তারপরে ডিক্লেয়ার করছি, তারপরে ইনপুট নিছি, তারপরে হলো ক্যালকুলেশন থেকে এই ডিসিশন মেকিংটা কীভাবে হয়েছে এটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, দেন আমি এক্সপ্লেন করছি। আচ্ছা ভাই, আমাদের ক্লাস রেকর্ডিং অথবা স্লাইড গুলো কোথায় দেওয়া হয়? হ্যাঁ আচ্ছা, ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সো আমাদের আচ্ছা এই প্রবলেমটা শেষ করে দেন দেখিয়ে দিচ্ছি।
তাহলে এটা কি আপনারা কেউ বুঝতে পারছেন? আমি তাহলে শুরু করি। দেখেন এখানে সিম্পলি যেটা করা হয়েছে সেটা হলো স্টার্ট করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে নাম্বারটা, দেন ওই নাম্বারটা ইনপুট নেওয়া হয়েছে। রিমাইন্ডার আমরা জানি একটা ভাগশেষ যে জিনিসটা আছে সেটা আমাদের এখানে কাজে লাগবে। সো ওই যে ভাগশেষটা স্টোর করার জন্য বা পরবর্তীতে ইউজ করার জন্য আমাদের প্রথমে স্টোর করতে হবে, সেই জন্য আমাদের নাম্বারের সাথে আমরা রিমাইন্ডারটাও ডিক্লেয়ার করে রাখছি। সো এই জন্য বুঝতে পারছেন যে কেন দুইটা আসলে ভেরিয়েবল লাগলো এখানে, একটা রিমাইন্ডার একটা হলো নাম্বার। তারপরে দেখেন এখানে সিম্পলি আমরা সিম্পলি এখানে ক্যালকুলেট করছি। ক্যালকুলেটটা কি করছি? রিমাইন্ডার ইকুয়াল টু নাম্বার মড 2, এটা হলো। আচ্ছা, আপনাদের একটু কনফিউশন হবে, এখানে হলো মড, এই পার্সেন্টেজটা দিয়ে আসলে বোঝানো হয় কি, আমি একটু বলে দিই। ধরেন যে এটাকে একটু সাইডে নিয়ে যাই। আচ্ছা, এখানে দেখাচ্ছে, ধরেন যদি আমি এরকম লিখি যে a ডিভাইড বাই b, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলুন তো? a ডিভাইড বাই b, এটা হলো a যে নাম্বারটা আছে সেটাকে b দ্বারা ভাগ। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে? একটু বড় করে দিই একটু। a যে নাম্বারটা আছে সেটাকে b দ্বারা ভাগ করছি এখানে। আর a মড b দ্বারা কি বোঝায় সেটা একটু বলি। a মড b হলো a কে যদি আমি b দ্বারা ভাগ করি, ভাগ করার পরে আসলে ভাগশেষটা কত। একটা হলো ভাগফল, দেখেন আমরা যে ভাগ বা ডিভাইডেড দিলে সেটা হলো ভাগফলটা কত। ধরেন যে a যদি হয় 7 এবং b যদি হয় 5, তাহলে a কে b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? কেউ একটু বলবেন ভাগফলটা কত হবে 7 কে 5 দ্বারা ভাগ করলে? 2। বললো 2। আর কি কোন অ্যান্সার আছে? এক হবে, ভাগ ফল বলছে, ভাগ শেষ না। হ্যাঁ, এক হবে, কারণ ভাগফল বলছি, ভাগ শেষ না। এখন এইটার ক্ষেত্রে আপনি যেটা বলছেন না, ঠিক আছে, এই ক্ষেত্রে আসলে 2 হবে, কারণ এটা আসলে মড দিয়ে রাখছি আমি এখানে, ভাগশেষ চিহ্নটা দিয়ে রাখছি। সো a মড b করলে ভাগশেষ কিন্তু হবে 2, ভাগফল 1। তো এটা একটু মনে রাখবেন, ডিভাইড বাই যেটা আছে সেটা হলো ভাগফল, আর এই যে একটা আছে ডিভিশন চিহ্ন, এটাকে কি বলে, মড চিহ্ন আছে, সেটা কিন্তু ভাগশেষ। বুঝতে পারছেন? সো ভাগফল এবং ভাগশেষের মধ্যে যে ইয়াটা আছে, ডিফারেন্স আছে, সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। সো এবার একটু বলেন যে তারপরে কি হয়েছে, যে এখানে ভাগশেষটা ক্যালকুলেট করা হয়ে গেছে, তারপরে এখানে কি হয়েছে আসলে। এখানে দেখেন যে ইফ রিমাইন্ডার, এখানে ডিসিশন মেকিং এর একটা প্রসেস আছে, সেটা একটু দেখতে পাচ্ছেন? এখন দেখেন ডিসিশন মেক করার পরে হয় ইয়েস হবে অথবা নো হবে। এই যে রিমাইন্ডারটা আমরা জানি হয় 0 হবে অথবা 1 হবে। তো ধরলাম আমরা হয় 0 হবে হয় 1 হবে, এটা না বলে আমি জাস্ট বললাম জাস্ট রিমাইন্ডারটা কি 0। আমি এটা সুন্দর করে ইকুয়াল করে লিখে রেখেছি যে ইফ রিমাইন্ডার ইকুয়াল টু 0। আপনাদের এখন এটা না বুঝলে হবে, আপনারা জাস্ট মনে রাখবেন যে একটা কন্ডিশনটা কি, যে রিমাইন্ডারটা 0 হতে হবে। রিমাইন্ডার ইকুয়াল টু 0 কিনা। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে কি হবে বলুন তো? যদি এই জিনিসটা ট্রু হয় তাহলে একদিকে যাবে, দ্যাট মিনস একটা অ্যান্সারের দিকে যাবে, সেটা হলো কোনটা? প্রিন্ট ইভেন। তারপরে শেষ হয়ে যাবে, যে কারণ অলরেডি ও পেয়ে গেছে যে প্রিন্ট ইভেন, তখন এটা সিম্পলি শেষ হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে। আর যদি ও দেখে যে না রিমাইন্ডারটা 0 না, এখন রিমাইন্ডার 0 না হলে কি হতে পারে? রিমাইন্ডার যে কোনো নাম্বারের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করলে হয় 0 হবে, না হলে কি হবে? অড নাম্বার। দ্যাট মিনস রিমাইন্ডারটা হয় 0 হবে অথবা 1 হবে। যদি 0 হয় তাহলে ইভেনের দিকে যাবে, যদি অড হয় তাহলে, বা রিমাইন্ডার যদি 1 হয় তাহলে প্রিন্ট অডের দিকে চলে যাবে, এবং এটাও ইন্ড হয়ে যাবে যেহেতু অলরেডি প্রিন্ট করে ফেলছে। এবং যদি এটা প্রিন্ট না করে লেফট সাইডে আসে, অডের দিকে আসে, তাহলে কিন্তু ইন্ড হয়ে যাবে, কারণ অ্যান্সারটা প্রিন্ট করে ফেলছে। একদম সিম্পল একটা জিনিস, এটা কি বুঝছেন? কনসেপ্টটা কি বুঝছেন? সো দেখেন এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক ছিল, যেহেতু আমার একটা সেশন আছে, সো আমি ওখানে চলে যাচ্ছি, আপনাদের সিনিয়র ভাইদের সেশন। অলরেডি
অনেক বিজি পড়ছে। তো আর একজনকে কোশ্চেন করছিলাম যে আমরা ভিডিও রেকর্ডিংগুলো কোথায় পাবো, এটা একটু এক সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিই। সো এখানে আসবেন একটা ব্রাউজারে, এখানে লিখবেন OSTITT অস্তিত্ব লিখে সার্চ দেবেন। ফার্স্ট যে ইয়াটা আসবে, ওয়েবসাইটটা আসবে, এখানে ঢুকবেন। এটা আমাদের ওয়েবসাইট। আপনি এখানে লগ ইন বা সাইন আপ যেটা করতে হয়, আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন অথবা লগ ইন করলে হবে। লগ ইন করবেন, এই যেখানে ইমেল আছে, ইমেলের মধ্যে থেকে আপনার ইমেল সিলেক্ট করবেন। লেটস আমি বললাম যে হ্যাঁ এটা ইমেল সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেক স্টুডেন্ট আছে, অলমোস্ট কত 37 বা 40 জন স্টুডেন্ট আছে। আপনি এখান থেকে অনেকগুলো কোর্স আছে অনেকগুলো, এখান থেকে এক্সপ্লোর করবেন। আমরা একটা কোর্সে যাই, এই যে ফ্রি কোর্স, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, হ্যাঁ কোনো ফি নেই। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স, ক্যালকুলাসে কেন ঢুকে গেল? এই যে কোর্সটা আছে এখানে ঢুকবেন। এখানে একটা বাটন থাকবে এনরোলমেন্টের বাটন, এই বাটন চাপ দিলে দেখেন আপনি লাস্ট ক্লাসে যে রেকর্ডিং, এই রেকর্ডিং আছে এখানে। আর তার নিচে এক্সারসাইজ ফাইল বলে একটা ইয়ে আছে, পজিশন আছে এই প্লেসটার মধ্যে। যে পিডিএফগুলো আছে সেগুলো সুন্দর করে পিডিএফ দেওয়া আছে। এখান থেকে আপনি ডাউনলোড বাটন আছে, ইউজ করে ডাউনলোড করে আপনি আপনার মতো পড়তে পারেন, অথবা সম্পূর্ণ যে রেকর্ডিংটা আছে এখানে দেওয়া থাকবে। নেক্সট ক্লাসের রেকর্ডিংটা ঠিক এখানে দেওয়া থাকবে। কোনো কনফিউশন থাকলে এই রেকর্ডিংটা দেখে পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন। কারো কোনো কনফিউশন থাকলে বা কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে জানাবেন। গুড বাই, সি ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।